সুপ্রিয় দর্শক মন্ডলী, দূরের ও কাছের যে যেখান থেকে আজকে আমাদের বিশেষ টক শো প্রোগ্রামটিতে যুক্ত হতে যাচ্ছেন, সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি শেখ আনাস ইসলাম আপন আপনাদের সাথে আজকের এই টক শো অনুষ্ঠানটিতে উপস্থাপনায় যুক্ত হয়েছি। তো আজকের অনুষ্ঠানটা আমরা একটু ব্যতিক্রম ভাবে সাজাচ্ছি। সারা বাংলাদেশে এবং দেশের বাইরে দৈনিক পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে, আজকে তার তৃতীয় দিন। আমরা প্রতিষ্ঠা বার্ষিকী 3 দিন ব্যাপী পালিত হচ্ছে সারা বাংলাদেশে, তার তৃতীয় দিন আজকে। এই তৃতীয় দিনের শেষ প্রোগ্রামটি হচ্ছে আমরা একটু বিশেষভাবে আয়োজন করছি। তো আমাদের প্রোগ্রামে যারা আমাদের অতিথি হিসেবে যুক্ত হবেন, আমি তার নাম প্রকাশ করার আগে আমি একটু আমাদের অতিথি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই, আমরা আজকে আয়োজনটা করেছি একটু ব্যতিক্রম ভাবে। তো আপনাদের কোনো কিছু জানার বা কোনো কিছু যদি জানতে ইচ্ছে করে কমেন্ট করবেন অনুগ্রহ পূর্বক। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের খুব প্রিয় একজন মানুষ, এবং আমাদের অনুষ্ঠানটি হচ্ছে আজকে ভারত এবং বাংলাদেশ দুই দেশে আমরা আমাদের একজন বিশেষ অতিথি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের মৈনিক গুহা। উনি আমাদের উত্তর 24 পরগনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, ভারত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মৈনিক গুহা। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ। প্রথমেই তো আজকে আপনি জেনেছেন যে দৈনিক পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিত্য নতুন বিশেষ কিছু আয়োজন পালন করা হচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই আয়োজনের মধ্যে আমাদের আজকের বিশেষ যে আয়োজন, সেই আয়োজনে থাকবে কলকাতা জীবন বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো, কলকাতা সম্পর্কে জানবো, ভারত সম্পর্কে জানবো, পাশাপাশি গণমাধ্যম জগৎটা আসলে ভারতে কেমন সেই বিষয়গুলো জানবো। তো আমি চলে যাচ্ছি দর্শক আমাদের যে অতিথি রয়েছে তার কাছে যাওয়ার আগে আমি একটু আমাদের কারা কারা কানেক্ট হচ্ছেন আমি দেখতে পাচ্ছি, আমাদের সাথে অনেকেই কানেক্ট হচ্ছেন। তো সকলেই কমেন্ট করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন। তো দাদা, আমি আসলে আপনি যেহেতু আমাদের দৈনিক পত্রিকাতে যুক্ত হয়েছেন, আমাদের দৈনিক পত্রিকা সম্পর্কে জেনেছেন, তো আসলে আমি একটু জানতে চাইবো আপনার অনুভূতিটা। আসলে দৈনিক পত্রিকার এই ভিন্ন আয়োজনগুলো বা দৈনিক পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনারা আসলে কেমন বোধ করছেন বা আপনার আসলে কেমন লাগছে? আসলে বলতে গেলে দৈনিক পত্রিকার যে মানে যে কাজগুলো নিয়ে দৈনিক পত্রিকা কাজ করে, সেখানে একটা ভালো লাগার জায়গা থেকেই যায়। এবার মানে অন্যান্য যে সমস্ত মিডিয়ারা কাজ করে সেখান থেকে দৈনিক পত্রিকা একটু অন্য রকমের কাজ করছে, সেটাই সব থেকে ভালো লাগার জিনিস। আর এছাড়া বিশেষ কিছু নয়। অসংখ্য ধন্যবাদ। তো আসলে ভালো লাগার সাথে আমি একটু আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটি একটু যোগ করতে চাচ্ছি। আসলে প্রতিষ্ঠা বার্ষিকী আপনি জেনেছেন যে আমাদের দেশে এবং দেশের বাইরে, এবং আপনি আপনাদের আমাদের হ্যালো। প্রতিনিধি হিসেবে আপনি কিন্তু ব্যতিক্রমী কিছু আয়োজন করছেন। তো এই আয়োজনগুলো কেমন লাগছে আপনার সহজাতে আমি একটু জানাচ্ছি। আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের অনেক প্রতিনিধি আছে যারা হচ্ছে ভিন্ন কিছু আয়োজন করছে, যা আমরা আসলে যেভাবে চাচ্ছি। যেমন অনেকে বন্যার্তদের সহযোগিতা করছে, অনেকে বৃক্ষরোপণ করছে, বা অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করছে, পথ শিশুদের নিয়ে প্রোগ্রাম করছে, বৃদ্ধ বাবা মার সাথে প্রোগ্রাম করছে। এমন হাজারো, আমাদের প্রায় শতাধিক প্রোগ্রাম আমরা সারা বাংলাদেশ এবং দেশের বাইরে পালিত হচ্ছে। আমাদের সারা বাংলাদেশে প্রায় 400-র অধিক প্রতিনিধি আছে। তো সেই আয়োজনগুলো আপনি আসলে আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছেন, বা একটা একটা মিডিয়া আসলে এভাবে যে যুগে কাজ করছে, আসলে সেটাকে আপনি কিভাবে দেখছেন আপনার ইন্ডিয়ার জায়গা থেকে? মানে প্রশ্নটা আরেকবার করুন, আমি শুনতে পারি, নেটওয়ার্কের প্রবলেম, শুনতে পারিনি প্রশ্নটা। আচ্ছা, আচ্ছা। আমি বিষয়টা প্রশ্নটা আরেকবার আরেকবার বলুন। শর্ট করে জানতে চাচ্ছি যে দৈনিক পত্রিকা আপনি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন বিষয় আয়োজন করছে, হ্যাঁ? তো আসলে আপনি ইন্ডিয়াতে থেকে এই বিষয়টাকে কিভাবে দেখছেন, বা এই আয়োজনগুলোকে কিভাবে দেখছেন? হ্যালো। আহ দাদা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? হ্যালো।
জি, আপনাকে শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? সুপ্রিয় দর্শক মন্ডলী, আসলে দূরত্বটা তো একটু বেশি তো, নেট কানেকশন হয়তো বা একটু প্রবলেম করছে। আপনারা বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চেষ্টা চেষ্টা করছি আমাদের যে অতিথি রয়েছে হ্যালো। তার কে যুক্ত করার জন্য। ওনার এখানে আসলে সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে। আপনি কি শুনতে পাচ্ছেন মৈনিক গুহা সাহেব? হ্যালো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আসলে আমাদের যে অতিথি আছে আমরা চেষ্টা করছি ওনার সাথে কানেক্ট হওয়ার জন্য। তো আমি আসলে যে বিষয়টা একটু আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমাদের যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমি অনেককে দেখছি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমি জানাবো যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আসলে কলকাতা নিয়ে বা ইন্ডিয়া নিয়ে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কারণ আমাদের ইন্ডিয়াতে আমাদের যে অতিথি আছেন উনি আমাদের ইন্ডিয়া প্রতিনিধি। উনি ইন্ডিয়াতে আমাদের সংবাদকর্মী হিসেবে কাজ করছেন। ওনার কাছ থেকে যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করুন, আমি জানাবো। আমি চেষ্টা করছি আমাদের অতিথি যিনি আছেন তাকে যুক্ত করার জন্য। আহ, জি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ, এবার আবার আবার পারছি শুনতে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো আমি ছোট করে একটু জানতে চাচ্ছিলাম যে দৈনিক পত্রিকার যে আয়োজনগুলো হচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশে এবং বিদেশে, এই আয়োজনগুলো আসলে আপনি কিভাবে দেখছেন? যে আয়োজনটা দৈনিক পত্রিকা করছে তাতে মানে এখনো পর্যন্ত আমি এই ধরনের আয়োজন দেখিনি। এবং এই যে আয়োজনটা হচ্ছে এটা মানে সত্যি খুব ভালো লাগার একটা জায়গা, যে এর মানে একটা পত্রিকা মানে সমগ্র ভাবে যে প্রতিনিধিদের নিয়ে যে কাজটা করছে এটা একটা অন্য রকমের ভালো লাগা। কারণ এখনো পর্যন্ত আমি এরকম ভাবে মানে কোনো পত্রিকার জন্মদিন পালন করতে আমি এখনো পর্যন্ত দেখিনি। তা সেই জায়গা থেকে খুবই ভালো লাগছে আমার এইরকম ভাবে প্রথম বার্ষিক জন্মবার্ষিকী মানে উদযাপন করে যার যার মতন করে। এটা অন্যরকম অনুভূতি। অসংখ্য ধন্যবাদ। আপনিও আমাদের হিসেবে, আমাদের আয়োজক হিসেবে আপনিও একটা প্রোগ্রাম করছেন, আমরা জানতে পেরেছি। আপনার প্রোগ্রামটি খুব সুন্দর হবে বলে আমরা আশা করছি। তো আমরা একটু আপনার সম্পর্কে জানতে চাচ্ছি। তো আসলে আহ, উম, সাংবাদিকতায় আসার পেছনের গল্পটা কি, বা আপনার কেন মনে হলো যে আপনি আসলে লেখালেখিটা এখন আসবেন, বা কেনই মানে সাংবাদিকতাটাই কেনই আসলেন? সাংবাদিকতায় আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমার মানে অনেক কথা আছে যেগুলো বলা যায় না, সকলের সামনে বলা যায় না। এবার সেই জায়গা থেকে সাংবাদিকতা একটা মাধ্যম যেখানে মানে নিজের কথা বলা যায়, শুধু তাই নয়, অন্যের যে মানে সুবিধা অসুবিধা বা অন্যান্য জিনিসগুলো সেগুলোকে তুলে ধরা যায়, মানুষের সামনে তুলে ধরা যায়। আর বিশেষ করে আমি যেটা মনে করি সাংবাদিকতা হচ্ছে সমাজের দর্পণ। অর্থাৎ সমাজকে সামাজিক ভাবে কাজ করতে গেলে সাংবাদিকতাটা এটা মানে সেই জায়গা থেকে আমার মানে সাংবাদিকতাটা আসা, যে সমাজকে কলুষ মুক্ত করা আর কি। এবং যে সমস্ত কাজকর্মগুলো হয়, বেশ কিছু কাজকর্মগুলো হয়, সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে সাধারণভাবে সম্ভব নয়। সেক্ষেত্রে সাংবাদিকতাতে মানে সাংবাদিকতা, একজন সাংবাদিকের ক্ষেত্রে সে সমস্ত প্রতিবাদ করাগুলো সম্ভব হয়। এবং সেই জায়গা থেকে আমার এই সাংবাদিকতাতে আসা। আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি জাস্ট এক প্রকার শখ থেকে আসলে সাংবাদিকতায় আসাটা হয়েছে? শখ বলতে চাইছেন কি? হ্যালো। জি, আমি শুনতে পাচ্ছি। আপনি বলুন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আবার বলুন, কি বললেন, শুনতে পারি। আচ্ছা, হ্যাঁ, আমি হ্যাঁ, যেহেতু শুনতে আপনি পাচ্ছি। এবার আগে প্রশ্ন। আচ্ছা, যেহেতু আপনি বলছিলেন যে আসলে আপনি চাচ্ছেন যে আসলে অনেক কথাই বলা যায় না, যে সাংবাদিকতায় আসলে অনেক কথা বলা যায় সবার কাছে। তো আসলে আমরা বর্তমান সিচুয়েশনে যদি চিন্তা করি, আমরা যদি কোনো একটা প্রতিবেদন বা কোনো একটা কিছু তৈরি করি, আসলে সেটা প্রকাশ হতে একটু জটিলতা তৈরি হয়, বা আমরা আসলে অনেক কথাই মানে বলতে চাইলেও বলতে পারি না, আমাদের গলা টিপে ধরা ধরা হয়। তো সেই ক্ষেত্রে আসলে ভারতবর্ষের সাংবাদিকতাটা আসলে কি কি পর্যায়ে আছে? আসলে কি আপনারা আপনারা সত্য কথাটা বা সত্য সংবাদটা তুলে ধরতে পারছেন? দেখুন, একটা জিনিস যেটা সেটা কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলোতে সত্য কথা তুলে ধরা সম্ভব, কিন্তু ভারতবর্ষ
রাষ্ট্রের যে মানে সংবাদ মাধ্যমের যে স্বাধীনতাটা, এটা বরাবর ছিল, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে কিছু কিছু ক্ষেত্রে যেটা সম্ভব হয়ে উঠছে না, মানে বিভিন্ন প্রেশারের কারণে। এবার তার মধ্যে থেকেও তার মধ্যে থেকেও মানে চেষ্টা করতে হবে যে এগুলো তুলে ধরার। আচ্ছা, তার মানে আমি এক কথায় বলতে পারি যে আসলে ভারতবর্ষে গণমাধ্যমের স্বাধীনতাটা আছে, কিন্তু মানে বরাবরই ছিল, আপনারা তুলে ধরতে পারেন। তবে আসলে আমরা কেন আসলে গোপন সংবাদগুলো আসলে খুব কম পাচ্ছি ভারতবর্ষ থেকে, বা আমরা বিশ্ববাসীর আসলে কেন কম জানছি? কি ধরনের সংবাদ? এই বিষয়ে আপনি কি মতামত দিচ্ছেন? মানে ভারত সম্পর্কে বিশ্ববাসীর কাছে কোনো প্রতিবেদন যাচ্ছে না, সেটাই কি? উম ভারতবর্ষের আসলে অনেক কথাই হ্যালো। মানে আহ, আমি একটু সহজ করে দিচ্ছি। যেমন ভারতবর্ষের জাত-পাত নিয়ে একটা মানে প্রচলন রয়েছে। হ্যাঁ, এই জায়গা থেকে দাঁড়িয়ে আসলে এই সংবাদগুলো আমরা কেন কম পাচ্ছি? এই সংবাদগুলো কম পাওয়ার কারণ হচ্ছে উম, বিভিন্ন দিকের কিছু প্রেশার আছে, যে প্রেশারগুলো থেকে জন্যই এই ধরনের সংবাদগুলো বিশেষত তোলা সম্ভব হচ্ছে না। মানে তুললেও কিছু মানে প্রকাশ্যে আনা যাচ্ছে, বিভিন্ন রকম আচ্ছা, তার প্রেশার মানে আছে আমি এবং সহজে সেটা বলতে পারছি যে বড় ধরনের ভারতবর্ষ প্রেশার। বাংলাদেশের মতো আসলে গণমাধ্যমের স্বাধীনতা আছে, কিন্তু সব ক্ষেত্রে নয়। তাই তো? তো যাই হোক, আসলে সেই দিক থেকে সব আসলে ক্ষেত্রে না, ভারত মানে সরকার। না সাংবাদিকদের হ্যাঁ, বলুন। না, আমি যেটা জানতে চাইতাম সেক্ষেত্রে আসলে ভারত সরকার এই গণমাধ্যমটাকে কতটুকু স্বাধীন করেছে, বা আসলে ভারত সরকার আসলে গণমাধ্যমটাকে কিভাবে দেখছে? বর্তমানে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন। এবার কিন্তু তার মধ্যেও অদেখাভাবে পরাধীন রয়েছে মানে মানে মাধ্যমটা, গণমাধ্যম অদেখাভাবে পরাধীন বিভিন্ন রকম। এতে কিছু সাংবাদিক যারা রয়েছে তাদেরও কিছু ভুলের কারণের জন্য আজকে এই জায়গাটা পৌঁছেছে। এবার মানে বেশ কিছু পলিটিক্যাল ভাবে দেখা যায় যেটা, যে মানে সঠিক জিনিসটাকে চেপে দিলে হয়তো কোনোভাবে কারোর ক্ষতি হতে পারে। এবং ভারত সরকার মুখে বলছে যে সংবাদপত্র স্বাধীন, কিন্তু কাজের ক্ষেত্রে মানে পলিটিক্যাল ব্যাপার থেকে অনেক জায়গা থেকে দেখা যাচ্ছে সেই আস্তে গলা টিপে ধরে ব্যাপারটা রয়ে গেছে। আচ্ছা, তার মানে আমি বিশ্বায়নের সাথে যদি যুক্ত করতে চাই যে আমাদের একজন পাঠকে একটা কমেন্ট করেছে এই বিষয়ে, যে আমি কমেন্টটা শো করছি। যেমন উনি এভাবে বলেছে যে বর্তমানে বাংলাদেশে আসলে নাগরিক বাক স্বাধীনতাটা খুব কম, বা উনি বলেছে যে বা নেই বললেই চলে। সেক্ষেত্রে আসলে ভারত ভারত কতটুকু এগিয়ে, উনি যেটা জানতে চেয়েছিল এরকম ভাবে। তার সাথে আমি একটু যোগ করছি যে আসলে সারা বিশ্বটা যেরকম মানে গণমাধ্যমের স্বাধীনতাটা কম, সেক্ষেত্রে ভারত তো, আপনার যে কথাটা আমি যতটুকু বুঝতে পারলাম, ভারত তো মোটামুটি এই প্রসেসেই আছে, বা ভারত এই বিষয়ে। তো আসলে এই বিষয়টা আসলে যে আমার পাঠকের যে বক্তব্যটা, এটা আসলে কতটুকু এগিয়ে আছে আপনার দৃষ্টিতে? মানে আমি বাংলাদেশকে ধরছি না, বিশ্বের সাথে তাল মিলিয়ে ধরছি। আচ্ছা, আমি শুনতে পাইনি আপনি কি বললেন। আচ্ছা, আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম, আমাদের একজন পাঠক অবশ্য কমেন্ট করেছিল, একটা প্রশ্ন জানতে চেয়েছিল এরকম ভাবে যে বর্তমানে মানে নাগরিক বাক স্বাধীনতাটা কম, সেক্ষেত্রে ভারত কি এগিয়ে আছে বাক স্বাধীনতা বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে, বাক স্বাধীনতাটাতে? উম, দেখুন, বাক স্বাধীনতা আছে ঠিকই, কিন্তু এগিয়েও আছে সেটাও বলা যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার নেই। কিছু কিছু ক্ষেত্রে বাক স্বাধীনতাকে আবার খর্ব করে দেওয়া হচ্ছে। আচ্ছা, আমি যদি একটু গভীরে জানতে চাই, আসলে কিছু কিছু ক্ষেত্রটা আসলে কোন হ্যালো। কোন ক্ষেত্র হতে পারে? আমি বিশ্বের সাথে তাল মিলিয়ে জানতে চাচ্ছি। হ্যালো। জি, দাদা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? হ্যালো। হ্যালো।
সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আমি একটু আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আমাদের আসলে কানেক্টিভিটির প্রবলেম হচ্ছে, যে কারণে আমাদের যিনি দর্শক রয়েছে উনি কথা বলতে সমস্যা হচ্ছে। তবে আপনারা যারা আমাদের আপনাদের মূল্যবান কমেন্ট বা মতামত গুলো জানানোর চেষ্টা করুন। আমরা আসলে চেষ্টা করব পরবর্তীতে এই বিষয়গুলো তুলে নিয়ে আসার জন্য। আমি আবার একটু চেষ্টা করছি, আমাদের অতিথির কাছে ফিরে যাচ্ছে। আহ হ্যালো। জি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। আহ দাদা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? হ্যালো। জি, জি, আমরা আপনার হ্যাঁ, কথা এইবার শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি আবার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অসংখ্য ধন্যবাদ। আমি ছোট করে একটু জানতে চাচ্ছি, আপনি যেটা বলছিলেন আসলে কিছু, কিছু ক্ষেত্রে বাক স্বাধীনতাটা নেই বললেই চলে। আসলে সেই কিছু, কিছু ক্ষেত্রটা আসলে কি, কি হতে পারে? বিশ্ব যেভাবে চলছে, ভারতও কি সেভাবেই চলছে বাক স্বাধীনতার ক্ষেত্রে? বাক স্বাধীনতার ক্ষেত্রে মানে কেড়ে নেওয়া হয় সেই জায়গাতে যেখানে পলিটিক্যাল ব্যাপার থেকে যায়। আচ্ছা, তাহলে মানে আমি এক কথায় বলতে পারি, মানে সরকার কোনো একটা কিছু করছে, বা সরকার ধরলাম কোনো একটা কিছু করছে যেটা আসলে গ্রহণযোগ্য নয়। সেই সংবাদগুলো আসলে আমরা জানি, কিন্তু সেটা আমরা তুলে ধরতে পারছি না। বিষয়টা একদম এরকমই, তাই তো? হ্যাঁ, একদমই এরকম। আচ্ছা, তার মানে একদমই বিশ্ব ওরকম। যেভাবে চলছে ভারতবর্ষটাও ঠিক সেভাবেই চলছে। না, অনেক অনেক দেশে আসলে আমরা জানি যে বাক স্বাধীনতা বা গণমাধ্যমে বাক স্বাধীনতাটা গলা চেপে ধরা হচ্ছে। যেমন আমি কিছুদিন আগে একটা ছবি দেখেছিলাম, যেখানে চোখ মুখ বেঁধে রাখা হয়েছে, মানে বোঝানো হচ্ছে যে তুমি গণমাধ্যম কর্মী, তুমি চোখে কিছু দেখতে পারবে না বা মুখেও কিছু বলতে পারবে না। তো যাই হোক, আমরা চেষ্টা করছি যে এই বাক স্বাধীনতাকে আহ আরো শক্তিশালী করার জন্য, কারণ আমরা জানি যে আমরা সমাজের দর্পণ, তাই তো? অবশ্যই সাংবাদিকতা হচ্ছে সেই সমাজের দর্পণ। সমাজের দর্পণ যদি আমরা হই, তো আমরা অবশ্যই আমাদের কিছু করণীয় আছে, যে সমাজের যে অবহেলিত যে বিষয়গুলো সেগুলো তুলে নিয়ে আসার জন্য মানুষের যেটা জানতে চায়। তো আমরা আসলে বাংলাদেশ থেকে দৈনিক পত্রিকাটা একটু ভিন্নভাবে আগানোর চেষ্টা করছি। যেমন আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে যে সমাজের সেই ঘটনাগুলো বা সেই অবহেলিত দিকগুলো যেন মানুষের কাছে তুলে নিয়ে আসতে পারে। যেমন আমি সাধারণভাবে একটা বিষয় ধরি, যেমন ভারতবর্ষে অনেক প্রতিভাবান মানুষ বা অনেক প্রতিভাবান তরুণরা কিন্তু আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আসলে ভারতীয় গণমাধ্যম গুলো আসলে এই তরুণদের কতটুকু মূল্যায়ন করছে, তাদের প্রতিভাগুলো তুলে ধরার জন্য, পাশাপাশি অসহায় মানুষদের কথাগুলো আসলে কতটুকু তুলে ধরছে। কারণ আমি প্রথমে একটা প্রশ্ন করেছিলাম যে জাতপাতের একটা প্রথা ভারতবর্ষে রয়ে গিয়েছে। হ্যাঁ, মানে উঁচু জাত নিচু জাতের একটা বিষয় রয়ে গেছে। সেই ক্ষেত্রে আসলে মানে ভারতীয় গণমাধ্যমটাকে এটাকে কিভাবে তুলে ধরছে? ভারতীয় গণমাধ্যম বর্তমানে সেলিব্রিটিদের পেছনে দৌড়ায়। এবার যেখানটাতে মানে অবহেলিত যে মানুষরা রয়েছে বা পিছিয়ে পড়া যে মানুষগুলো রয়েছে, তাদের প্রতি মানুষ বর্তমানে নজর খুব কমই দিচ্ছে। কিন্তু মানে এদেরকে তুলে আনার প্রয়োজন আছে, না হলে কোনো কাজই ঠিকঠাকভাবে হবে না। আচ্ছা, তাহলে ভারতীয় আমি একটু ভারতীয় গণমাধ্যম আর ভারতীয় সাংবাদিকদের বিষয়গুলো একটু জানতে চাচ্ছিলাম, যে আসলে তাহলে ভারতীয় গণমাধ্যম আসলে তাহলে কি করছে আসলে সমাজের, বা আমরা জানি একটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। তো আসলে ভারতীয় গণমাধ্যম আসলে তাহলে কি গণমাধ্যমের করছে? যেমন অনেক কাজ আছে, তার মধ্যে থেকেও মানে বিভিন্ন রকম চাপে পড়ে অনেক ধরনের ভুল কাজগুলো করে ফেলতে হয়, মানে করছেও। আচ্ছা, আচ্ছা। জি দাদা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? হ্যালো। জি, জি, আমরা আপনার কথা শুনছিলাম। আপনি বলছিলেন যে হ্যালো। কিছু চাপে পড়ে আসলে গণমাধ্যমের স্বাধীনতাটা হারিয়ে ফেলেছে ভারতীয় আপনি গণমাধ্যম। শুনতে পাচ্ছেন? তো আহ, জি, আমি হ্যালো। শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আসলে একটু আপনাদের কাছে আসলে ক্ষমা চেতেই হচ্ছে, কারণ কানেক্টিভিটির কারণে একটু ইয়ে হচ্ছে। তো আমরা একটু যে বিষয়টা ওনার কাছে জানতে চাচ্ছিলাম, বা ওনার কাছে জানতে পারলাম যে আসলে বিশ্বের সাথে তাল মিলিয়ে ভারতীয় গণমাধ্যম গুলো আসলে একই যাত্রার পথিক হয়ে আছে। যে গণমাধ্যম গুলো আসলে
সমাজের দর্পণ হলেও বা চতুর্থ স্তম্ভ হলেও আসলে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আমরা তার কাছে আমাদের যে ইন্ডিয়ার যে প্রতিনিধি রয়েছে তার কাছে জানতে চাচ্ছিলাম। তো এখন আমরা একটু আবার তার কাছে চলে যাওয়ার চেষ্টা করছি, আসলে তিনি আমাদের কথা শুনতে পাচ্ছে কিনা, আমরা একটু যুক্ত হওয়ার চেষ্টা করছি। উম, জি, মনিক গুহা দাদা, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি তাহলে একটু বুঝতে পারছি, মাঝখানে মাঝখানে একটু হয়তো প্রবলেম হয়ে যাচ্ছে। তো আমি ছোট করে আর হ্যাঁ, একটু জানতে চাইবো যে ভারতীয় গণমাধ্যম যদি আসলে এই বস্তুনিষ্ঠ সংবাদ, আমরা বস্তুনিষ্ঠ সংবাদটাই বলবো, বস্তুনিষ্ঠ সংবাদটা যেহেতু তুলে ধরতে পারছে না, তাহলে ভারতীয় গণমাধ্যম আসলে কি কাজে ব্যবহৃত হচ্ছে? ভারতীয় গণমাধ্যম বিশেষ কিছু মাধ্যম যেগুলো করছে, সেগুলো মানে পলিটিক্যাল লিডাররা তারা কি করতে চাইছে সেটাকে তুলে ধরছে, বা অন্যভাবে পলিটিক্যাল ব্যাপারে সাহায্য করছে। এইসব মানে করা ছাড়া বর্তমানে মানে অবহেলিত বা অত্যাচারিত এদেরকে তুলে ধরার মানুষ খুব কম হয়ে গেছে বর্তমানে। এবং বেশিরভাগ সংবাদ মাধ্যমে মানে সেলিব্রিটির পিছনে ছুটে যাচ্ছে, কিন্তু আসল যে কাজ, সাংবাদিকতার যে আসল কাজ, সেটা থেকে অনেকেই পিছিয়ে পড়ছে। এবং আচ্ছা, তার মানে আমি আপনার যে সহজে প্রশ্নটা ছিল এভাবে বলতে গণমাধ্যমের কাছে, পারি যে গণমাধ্যম তাহলে এটাই করছে। ভারতীয়, আচ্ছা 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 আচ্ছা, তো আসলে তাহলে আমি এক শব্দে আমি এভাবে বুঝতে পারি বা আমাদের পাঠকরা হয়তো বা একই সাথে বিষয়টা এভাবে নিবে যে তাহলে ভারতীয় গণমাধ্যম গুলো ব্যবহৃত হচ্ছে সরকারের বা সরকারি আহ, বিষয়গুলোকে সামনে নিয়ে আসার জন্য বা সরকারের ভালো দিকগুলোকে সামনে নিয়ে আসার জন্য ভারতীয় গণমাধ্যমরা তাহলে এভাবে কাজ করছে, তাহলে আমি এক কথায় এটাকে ধরে নিতে পারি। ব্যবহার তো ব্যবহার ব্যবহার করা হচ্ছে, ব্যবহার ব্যবহার করা করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, আসলে ব্যবহৃত হচ্ছে না, তাদের ব্যবহার 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 করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনার প্রসঙ্গটাতে আসবো যে আপনি তাহলে আহ বাংলাদেশি গণমাধ্যমের সাথে যুক্ত হয়ে আসলে ভারতীয় যে সংবাদগুলো সেটাতে কাজ করতে আসলে কি কি সীমাবদ্ধতা আপনার তৈরি হচ্ছে, বা আমরা আসলে আমাদের জায়গা থেকে দাঁড়িয়ে আসলে আমরা কিভাবে মানে বলতে পারবো যে আমাদের একজন সংবাদকর্মী স্বাধীনভাবে কাজ করতে পারছে না? আমরা যদি সরকারের কাছে এভাবে আবেদন করি যে একজন সংবাদকর্মী সে কাজ করতে চাচ্ছে কিন্তু তাকে সেভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, আপনার দিক থেকে আসলে কি কি সীমাবদ্ধতা আপনি পার করছেন? উম দাদা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? সুপ্রিয় দর্শক মন্ডলী, আসলে আমরা যে বিষয়টা আমাদের ভারত প্রতিনিধির কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে উনি যেভাবে বলছিলেন যে ভারতীয় গণমাধ্যমগুলোকে আসলে এক প্রকার চাপে রেখেই আহ, কাজ করা হচ্ছে যে সরকারের ভালো দিকগুলোকে তুলে নিয়ে আসার জন্য, আমরা যেটা জানতে পারলাম। তো আসলে গণমাধ্যমটাকে যদি স্বাধীনভাবে না আগানো হয় সেক্ষেত্রে একটা রাষ্ট্রের আসলে অনেক কিছু মানুষ জানতে পারে না। তো যাই হোক, তবে গণমাধ্যমগুলোর একটা স্বাধীনতা তৈরি হবে ইন ফিউচারে, সেটা আমরা আশা রাখছি। পাশাপাশি আমরা জানতে চাচ্ছিলাম যে যেহেতু উনি বাংলাদেশে একটা গণমাধ্যমে কাজ করার সুযোগ পেয়েছে আমাদের মাধ্যমে, তো আসলে তার এখানে কি কি সীমাবদ্ধতা রয়েছে সেই বিষয়গুলো আমরা জানতে চাচ্ছিলাম। তো আমরা আরেকবার একটু কানেক্ট করার চেষ্টা করবো যে দেখি আমরা আমাদের অতিথিকে কানেক্ট করতে পারি কিনা। উম তো দর্শক মন্ডলী, আপনাদের যারা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে ভারতবর্ষটাকে জানতে চান তারা কমেন্ট করুন, আমি আশা করব যে আমাদের অতিথি খুব দ্রুত আমাদের মাঝে আবার যুক্ত হতে পারবেন। তো আমি একটু দেখতে চাচ্ছি যে আমাদের মাঝে কি কারা কারা যুক্ত আছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে যুক্ত আছেন আবু সায়েম, উনি অনেক শুভেচ্ছা জানাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত আছেন রাকিব হাসান। রাকিব হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত আছেন কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। উনি দৈনিক পত্রিকার
শুভ কামনা জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনাদের আসলে আপনাদের সকলকে সাথে পেয়েছি দেখেই বা আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। দৈনিক পত্রিকা প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা চেষ্টা করছি ভিন্ন কিছু নিয়ে আসার জন্য। দৈনিক পত্রিকা কাজ করছে সেই সকল মানুষদের জন্য যে সকল মানুষগুলো সমাজে পিছিয়ে আছে বা বা সমাজে আসলে তাদের মূল্যায়নের জায়গাটা কম। যেমন ভারতবর্ষে আমরা যেমন গণমাধ্যমের স্বাধীনতাটা কম আমরা পেয়েছি, সেই ক্ষেত্রে আমরা আহ এভাবেও দেখতে পাচ্ছি যে সকল সেক্টরে বা সকল জায়গাতে এই স্বাধীনতাটা কম। তো আমরা চেষ্টা করছি গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি অবহেলিত মানুষের স্বাধীনতা বা অবহেলিত মানুষের কথাগুলো সমাজে তুলে নিয়ে আসার জন্য। কারণ আমরা চেষ্টা করছি, আমাদের হয়তো বা ওরকম সামর্থ্য নেই যে একটা অবহেলিত মানুষকে সহযোগিতা করার জন্য, কিন্তু আমরা চেষ্টা করছি যে ওই বিত্তবান মানুষগুলোর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যে আপনার সামর্থ্য আছে, আপনার পাশে পড়ে থাকা একটা অসহায় মানুষ না খেয়ে আছে। আপনি হয়তো বা অজস্র খাবার বা অজস্র খাবার আপনি না খেয়ে ফেলে দিচ্ছেন অনেক সময়। আপনি চেষ্টা করুন, আমরা চেষ্টা করি সেই সকল মানুষকে একটু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যে না, আপনারও সমাজের একজন নাগরিক হিসেবে বা সমাজে একজন মানুষ হিসেবে আপনার কিছু দায়িত্ব রয়েছে। আপনার কিছু দায়িত্ব রয়েছে সেই অবহেলিত মানুষকে সহযোগিতা করার জন্য, বা আপনার দায়িত্ব রয়েছে অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো। কারণ আপনি মানুষ, মান এবং হুঁশ যার ভেতরে আছে সেই প্রকৃত মানুষ। আমরা সেই প্রকৃত মানুষগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছি দৈনিক পত্রিকার মাধ্যমে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের সাথে সুদূর ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছিলেন আমাদের মৈনিক গুহা। তো আমরা চেষ্টা করছি ওনাকে কানেক্টিভিটিতে আনার জন্য। তো আমরা আসলে দুঃখ প্রকাশ করছি, আসলে কানেক্টিভিটিতে প্রবলেম হচ্ছে, যেহেতু একটু দূরবর্তী বিষয় রয়েছে। তো প্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আহ তো আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে প্রেরণ করুন, আমরা সেই মতামতগুলো আমরা চেষ্টা করব আমাদের অতিথির সাথে কথা বলার জন্য। পাশাপাশি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি দৈনিক পত্রিকার পাশে থাকুন, দৈনিক পত্রিকার সাথে থাকুন। চেষ্টা করুন আপনার আপনার জায়গা থেকে অসহায় মানুষদের কিছু করার জন্য। আমরা সেই সকল মানুষগুলোকে আমরা জানানোর চেষ্টা করছি যে আপনার পাশে পড়ে থাকা মানুষটা অসহায়, তাকে আপনার সাহায্য করুন। আপনার পাশে পড়ে থাকা একটা তরুণ, তার হয়তো কিছু করার সামর্থ্য নেই, কিন্তু তার প্রতিভা রয়েছে। সে আহ, আপনার সেই তার প্রতিভা দিয়ে হয়তো সে অনেক কিছু এগিয়ে নিয়ে যেতে পারে, একটা দেশ বা একটা রাষ্ট্রকে হয়তো বা অনেক দূর এগিয়ে নিয়ে নিয়ে যেতে পারে। তো আপনার শুধুমাত্র আপনার সেই সহযোগিতার জন্য হয়তো বা সে অপেক্ষা করছে। তো আমরা সুপ্রিয় দর্শক বন্ধু, আমরা আমাদের অতিথিকে আবার যুক্ত করতে পেরেছি। আমি আহ, জি, মৌনিক গুহা দাদা, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার পাচ্ছি আবার। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা যে বিষয়টাতে ছিলাম যে গণমাধ্যমের স্বাধীনতাটা আসলে যেমন বিশ্বায়নের ক্ষেত্রে একটু গলা চাপায় পড়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আসলে ইন্ডিয়াও ব্যতিক্রম নয়। তো সেইখানে আমরা একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু আপনি বাংলাদেশি গণমাধ্যমের সাথে যুক্ত হয়েছেন, সেক্ষেত্রে আসলে কতটুকু স্বাধীনতা পাচ্ছেন গণমাধ্যমের জায়গা থেকে কাজ করে? না, এখনো পর্যন্ত কোনো অসুবিধার সৃষ্টি হয়নি বা কেউ করেনি এখনো পর্যন্ত। তবে ভবিষ্যতে কি হবে বলতে পারছি না। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটু জানতে চাইবো যে আপনি যেহেতু বাংলাদেশি গণমাধ্যমে কাজ করছেন, সেক্ষেত্রে আপনি যেই জায়গা থেকে কাজ করছেন সেখানে কি কি সীমাবদ্ধতা থাকতে পারে বলে আপনি ধারণা করছেন, জাস্ট ধারণা, বা কি কি সীমাবদ্ধতায় পড়তে পারেন? সীমাবদ্ধতায় পড়তে পারি বলতে সেরকম কোনো সীমাবদ্ধতা নেই এক্ষেত্রে, কারণ যেহেতু এটা অনলাইনেও প্রচারিত হচ্ছে, সেহেতু সারা ভারতবর্ষের লোকই দেখতে পাচ্ছে। তবে এখানে সেরকম ভাবে কোনো বাধার সম্মুখীন হতে হবে বলে আমার মনে হচ্ছে না। তো অসংখ্য ধন্যবাদ। তো আমরা একটু ব্যতিক্রম বিষয়টাতে আসি। আমরা একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে আমরা একটা বিষয় খুব ছোট থেকে জেনে আসছি যে ভারতবর্ষে একটা প্রথা আসলে সবসময় আহ হয়ে আসে যে উঁচু জাত নিচু জাত, হ্যাঁ। তো আসলে গণমাধ্যমের ক্ষেত্রে আমি পূর্বে হয়তো বা জানতে চেয়েছিলাম যে গণমাধ্যম আসলে এটাকে কিভাবে দেখছে, বা সরকার আসলে এটাকে কিভাবে দেখছে, যে তারা কি সেই প্রথাটাকে এখনো মেনে আসছে, নাকি আহ উম, একটু পরিবর্তন হয়েছে ভারতবর্ষটা? উঁচু জাত নিচু জাত যে বিভেদটা, সেটা অনেকটাই পরিবর্তন হয়েছে মানুষের শিক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে। মানুষের কিছু কিছু মানুষ মানে মানসিক স্ট্যাটাসও বদলেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে যেখানে এখনো এইরকম জিনিস
মানে কঠোর ভাবে মানা হোস্ট ভূমিকা পালন করছে যে যাতে এই বিষয়টা নিয়ে অতটা না হয়, কিন্তু তবুও কিছু কিছু ধর্মগোড়ায় মানুষ যারা রয়েছে তারা এখনো সেই জিনিসটাকে নিয়ে চলছে। তবে একটা চেষ্টা চলছে যাতে এই জিনিসটাকে অদূর ভবিষ্যতে মানে মুছে দেওয়া যায়। আচ্ছা, তো সেই মানে এখানে হয়তোবা একটা ভ্রান্ত ধারণা মানুষ পোষণ করে বা একটা পূর্ব রীতিনীতি হয়তোবা পোষণ করে, যে কারণে সেটা একটু পরিবর্তন হওয়াটা একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তো আপনি কি মনে করছেন যে গণমাধ্যমের ভূমিকা এখানে যদি থাকে, তাহলে এই প্রথাটা বা এই মানে ভুল ধারণাটা আসলে পরিবর্তন করা সম্ভব? অবশ্যই, অবশ্যই সংবাদ মাধ্যম যদি, গণমাধ্যম বা সংবাদ মাধ্যম যাই বলেন না কেন, যদি এগিয়ে আসে তাহলে মানুষের চেতনা করতে বাধ্য। যখন দেখবে যে এই ধর্মের কারণে এই ছোট জাত, উঁচু জাত, নিচু জাত, এই জিনিসগুলোর কারণে অন্য মানুষের ক্ষতি হচ্ছে, তখন যখন গণমাধ্যম থেকে তো জানতে পারে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, এবার যখন জানতে হবে যে এরকম নৃশংস কোনো জিনিস ঘটছে, তখন অটোমেটিক্যালি মানুষের চিন্তাধারা বদলাবে। এবং এই বদলানোর পেছনে গণমাধ্যমের একটা মানে 100% একটা ভূমিকা রয়েছে। এবং এই অসংখ্য জাতপাতের যে ধন্যবাদ আসলে। বিষয়টা, এটা আমি মনে করি উম, আইন আইন করে বা অন্য কিছু করে বন্ধ করা সম্ভব নয়। এটা মানুষের যতদিন না চেতনা জাগ্রত হবে। সুপ্রিয় তো অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে যে বিষয়ে জানতে চাইছেন যে আসলে গণমাধ্যমের ভূমিকায় পারে এই যে ভ্রান্ত ধারণাটা সেটা পরিবর্তন আনার জন্য। তো অসংখ্য ধন্যবাদ দাদা। তো আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে আম, যেহেতু গণমাধ্যমের শক্তিটা এত, তাহলে গণমাধ্যমের শক্তিটাকে কমিয়ে নিয়ে আসার জন্য হয়তো বা একটা মহল হয়তোবা তারা চাচ্ছে না যে না, গণমাধ্যম যেহেতু এই ভূমিকাটা পালন করতে পারে, হয়তোবা তারা চাচ্ছে না যে না, এই গণমাধ্যম যেন এই ভূমিকাটা না পালন করে। তো আমরা হয়তোবা এই বিষয়টা হয়তোবা একটা সময়তে পরিবর্তন হবে। আমরা হয়তোবা ভারতীয় ভারতীয় যে সরকার রয়েছে, উম, ওনার দৃষ্টিতে হয়তোবা এটা আসতে পারে। কারণ আমরা মানুষ, আমরা চাই যে সবাই একটা জায়গা থেকে উঠে আসুক। কারণ আমরা যে কথাটা আমি পূর্বে বলছিলাম যে উম, দুঃখিত, আমাদের অতিথি যিনি আছেন ওই আবার একটু ডিসকানেক্ট হয়ে গেছে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা আমাদের এই আজকের এই বিশেষ টক শো অনুষ্ঠানটি শুনছিলেন যে কলকাতা লাইভ, আসলে কলকাতা লাইভের নামটা দেওয়া হচ্ছে এই কারণে যে আমরা চেষ্টা করছি বাংলাদেশে থেকে কলকাতার জীবন ধারাটাকে একটু নিয়ে নিয়ে আসার জন্য সবার মাঝে, যেন আসলে মানুষ যেন যে দাদা যে কথাটা বলছিলেন, আমাদের অতিথি যে কথাটা বলছেন যে গণমাধ্যম পারে আসলে মানুষের সেই ভ্রান্ত ধারণাগুলোকে পরিবর্তন করে আনার জন্য। তো আসলে আমরা চাচ্ছিলাম মানুষকে একটু পরিবর্তন করার জন্য। কারণ আপনি একটু চিন্তা করেন, আপনারা যারা আছেন আপনি চিন্তা করেন যে আপনি যদি চান, আপনি কিন্তু একটা পরিবর্তন আনতে পারেন। যেমন আমি ওই সকল মানুষের কথাগুলো বলছিলাম যারা হচ্ছে এক বেলার খাবার খেতে পারে না, কিন্তু আপনার পাশে যিনি আছেন সে কিন্তু খাবার ফেলে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু সেই মানুষটাকে দিচ্ছে না। যেমন আমরা যারা ছোটবেলায় একটা বিড়াল কবিতা পড়েছিলাম, যে বিড়ালের কণ্ঠে আসলে আহ দুঃখিত, একটা উপন্যাস পড়েছিলাম বিড়ালের কণ্ঠে প্রমোদ চৌধুরী। সে দেখিয়েছে আসলে আহ উঁচু জাত নিচু জাত বা মানুষের অবহেলার যে ঘটনাগুলো। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা চেষ্টা করছি আমাদের অতিথিকে যুক্ত করার জন্য। আমাদের যেহেতু কানেক্টিভিটির একটু সমস্যা হচ্ছে, আমরা চেষ্টা করছি আমাদের অতিথিকে যুক্ত করার জন্য। দাদা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ, হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি আবার। তো যাই হোক, আপনি যেটা বলছিলেন আমরা আসলে কানেক্টিভিটির কারণে শুনতে পাচ্ছিলাম না। আপনি একটু অনুরোধ জানাচ্ছি বিষয়টি আরেকবার বলার জন্য। আমি মানে আমি জানতে বিষয়টি চাচ্ছিলাম হচ্ছে, যে গণমাধ্যম কি পারে যে এই যে ভ্রান্ত ধারণাটা সেটাকে মুছে দিতে? অবশ্যই গণমাধ্যমই একমাত্র পারে যে এই জাতপাত, উঁচু নিচু এই বিষয়টাকে মুছতে। আচ্ছা, এছাড়া অন্য তো কোনো আসলে একটু মানে ভাবেই সম্ভব নয়। আচ্ছা, তো আসলে যারা আসলে শিক্ষিত, আমি একটু ভারতীয় শিক্ষা ব্যবস্থার দিকে যাব। আসলে যারা শিক্ষিত তারা তো এই বিষয়গুলো বুঝে বা তারা একটা শিক্ষার মাধ্যমে একটা ভালো স্টেজে যাচ্ছে। হ্যাঁ, তো আসলে তারা এই বিষয়টাকে কিভাবে দেখছে বা তারা এই বিষয়টাকে আসলে কতটুকু বলছে বা তারা আসলে প্রতিবাদের জায়গা থেকে কতটুকু কি করছে?
বর্তমান পরিস্থিতি অনেক বদলেছে, সেটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু তাও মানুষ পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হলেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তার মানসিকতা সেই পুরোনো আমলেই পড়ে আছে, মানসিকতা সেই পুরোনো আমলেই পড়ে আছে তাদের। এবার তবুও মানে অনেকটাই মানুষের মানে শিক্ষার জায়গা থেকে অনেকটাই মানুষের পরিবর্তন হয়েছে, এটা বলা যেতে পারে। তো হ্যাঁ, আমরাও সেটা চাই যে মানুষে মানুষে ভেদাভেদ না থাকুক। আমরা চাই যে একটা সুশৃঙ্খল একটা দেশ হোক, সেটা হোক বাংলাদেশ, হোক হ্যালো। পাকিস্তান, হোক ভারতবর্ষ, হোক সারা বিশ্ব। আমরা চাই শান্তি এবং হ্যালো। সম্প্রীতি। তো সেই শান্তি এবং সম্প্রীতিতে দাঁড়িয়ে আমি আরেকটা বিষয়টা জানতে চাইবো, সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা যে বিষয়টি ওনার সাথে কথা বলছিলাম যে উনি বিশ্বাস করে যে মানে একটা সময় এই পরিবর্তনটা আসবে যারা হচ্ছে এই শিক্ষা অর্জন করছে। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। যারা এই মেরুদণ্ডটাকে শক্তিশালী করছে, তারা যদি এই বিষয়টাকে নিয়ে কথা না বলে, বা তারা এই জাতপাত বা সেই পুরোনো আমলগুলো নিয়ে তারা যদি আহ বসে থাকে, তাহলে আসলে বিশ্বায়ন বা বিশ্ব যে দিকে আসলে গতিতে আগাচ্ছে, হয়তোবা এই গতিটা হয়তোবা একটা সময় কমে যাবে। তো যাই হোক, সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আর একটু একটু দেখতে যাচ্ছি যে আমাদের সাথে আপনারা কে কে যুক্ত আছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে ইন্ডিয়া থেকে অনেকে যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় আসলে আমরা এগিয়ে যাচ্ছি। তো পাশাপাশি আমাদের সাথে যুক্ত আছেন আমাদের রাকিবুল হাসান যুক্ত আছেন, আর অনেকে নতুন ভাবে যুক্ত হচ্ছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দৈনিক পত্রিকার সাথে থাকুন, দৈনিক পত্রিকার ভিন্ন আয়োজনগুলোর সাথে থাকুন। আমরা চেষ্টা করছি যে সমাজের সেই মানুষগুলোকে একটু না একটু বোঝানোর জন্য যে আসলে আপনার পুরো পাশে পড়ে থাকা যে মানুষটা আছে, সে আসলে অনেক কিছু জানে, আপনি তাকে সুযোগ দেন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের অতিথি আবার যুক্ত করতে পেরেছি আমরা। তো দাদা, আমি আসলে যে বিষয়টা আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আমি আসলে যে বিষয়টা জানতে চাচ্ছিলাম যে হ্যাঁ, আমি ভারতীয় শুনতে পাচ্ছি বলুন। সংস্কৃতি গুলো, যে আমি একটু জানতে চাচ্ছিলাম যে ভারতীয় সংস্কৃতি গুলো আসলে এখন কোন পরিস্থিতিতে আছে, যেহেতু করোনা একটা মহামারী চলছে। হ্যাঁ, সেক্ষেত্রে আসলে সংস্কৃতি, যেহেতু আমরা গতকালকে আপনাদের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হলো, সেক্ষেত্রে আসলে করোনা পরিস্থিতিতে এই পূজাটা আসলে আপনারা কিভাবে উদযাপন করছেন? দেখুন, অন্যান্য বারের মতন পুজোর এবারে সেই আনন্দটা আর নেই। তার কারণ বিশেষ করে করোনা আবহের জন্য, এবং আমাদের মহামান্য হাইকোর্ট রায় দিয়েছে যে পুজো প্যান্ডেলের মধ্যে নো এন্ট্রি জোন থাকবে। এবং তাছাড়াও এই নো এন্ট্রি জোন মানে মহামান্য হাইকোর্টের রায় ছাড়াও মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে যে ভিড়ভাট্টার ব্যাপারটা নিয়ে একটা আতঙ্ক রয়েছে। তো অন্যান্য বারের পুজো যে আনন্দটা থাকে বর্তমান আজকের যে মানে এই বছরের যে পুজোটা, সে পুজোতে সেই আনন্দটুকু নেই মানুষের মধ্যে। কারণ আনন্দ পুজো হচ্ছে ঠিক আছে, কিন্তু এই সমস্ত করোনার ব্যাপারে থেকেও দীর্ঘদিন যে লকডাউন চলাকালীন যে অবস্থাটা চলেছে, এবং তাতে মানুষের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এবার পুজো মানে একটা মানে একটা বড় ধরনের খরচ আছে আনন্দ করতে গেলে। অংশ একটা নতুন জামা পরা বা কোথাও ঘুরতে যাওয়া, এই ফলে সেই অন্যান্য বারের সেই আনন্দটা এবছর আর নেই। এখন মানে নিয়ম রক্ষার্থে যেটা করা যায় সেটাই করা হচ্ছে এবছর পুজো। তো আসলে করোনা পরিস্থিতি, আসলে করোনা আসলে সারা বিশ্বটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আহ সব দেশের সাথে আমার মতোই ভারতবর্ষটাও এখন অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছে, আমরা যেমন সারা বিশ্ব যেমন পিছিয়ে পড়েছে। তো সেই ক্ষেত্রে আসলে ভারতীয় সংস্কৃতির দিক থেকে যে যেমন আপনি বলছিলেন যে পূজা মণ্ডপ গুলো বা পূজার জায়গাতেও একটু কমে এসছে। আসলে সেক্ষেত্রে আমি একটু জানার চেষ্টা করবো, যেমন আমরা যতটুকু জানতে পেরেছি যে ভারতবর্ষের অনেকগুলো প্রদেশ রয়েছে, যে প্রদেশ আসলে ভারতবর্ষ থেকে আসলে বিচ্ছিন্ন, আমি এভাবে বলবো যে আসলে তারা আসলে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আসলে সেই ক্ষেত্রে গণমাধ্যম আসলে সেই তাদের কথাগুলো ভারতে, আমি প্রথমে ভারতীয় গণমাধ্যম গুলো জানার চেষ্টা করবো যে ভারতীয় গণমাধ্যম তাহলে সেই জায়গাগুলো দাঁড়িয়ে আসলে তাদের কথা কি বলছে? আপনার দিক থেকে আপনি কি মনে করছেন যে আসলে কি ভারতীয় গণমাধ্যম সরকারের বিষয়গুলো নিয়ে কাজ করছে, পাশাপাশি কি অনেক বঞ্চিত মানুষ রয়েছে, তাদের কথা কি ভারতীয় গণমাধ্যম বলতে পারছে বা বলছে কি?
উম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আহ, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আহ, আপনারা হয়তো বা আমাদের অতিথির কথা শুনতে পাচ্ছেন না। আমরা চেষ্টা করছি ওনাকে আরেকবার কানেক্ট করা যায় কিনা, বা আমরা যেহেতু একটু জানতে চাচ্ছিলাম যে আমরা অনেকেই জানি যে ভারতবর্ষটা অনেক বড় একটা রাষ্ট্র। তো সেখানে আসলে অনেক প্রদেশ, বা আমরা যদি কলকাতার জায়গাতে যাই, কলকাতা কিন্তু অনেক মানে উন্নত একটা জায়গা। সেক্ষেত্রে অনেক জায়গা আছে, যে উত্তর চব্বিশ পরগনা বা এরকম কোনো কিছু কিছু পরগনা আছে যারা আসলে বিচ্ছিন্ন মূল ভারতবর্ষ থেকে। তারা আসলে অনেক সুযোগ সুবিধা থেকে বিচ্ছিন্ন, যেহেতু ঘনবসতি একটা জায়গা। যেমন অনেক, আমি আসলে ব্যক্তিগতভাবে অনেক কিছু জানার চেষ্টা করেছি ভারতবর্ষ সম্পর্কে। সেক্ষেত্রে জানতে পেরেছি যে অনেক প্রদেশ আছে যেগুলোতে আসলে এক বেলা খাবার জোগাড় করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি আমাদের ভারতে যিনি কাজ করছেন ওনার মাধ্যমে যাতে করোনা পরিস্থিতিতে আসলে তাদের জীবন যাত্রাগুলো এখন বর্তমান পরিস্থিতিতে কেমন, বা তারা আসলে সরকারের পক্ষ থেকে কি কি সুযোগ সুবিধা পাচ্ছিলেন। জি দাদা, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা অনেকে অনেক কমেন্ট করছেন, আমরা দেখতে পাচ্ছি। তো আমি আপনাদের থেকে একটু জানতে চাইবো যে আপনারা যারা কমেন্টে জানতে চান, যে ভারতবর্ষ সম্পর্কে জানতে চান, যারা আসলে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্য, ভারতীয় প্রাগ ঐতিহাসিক কথাগুলো যদি জানতে চান আমাদের মাধ্যমে, আমরা চেষ্টা করবো যে আমরা যতটুকু আমাদের জানার পরিসর রয়েছে, আমরা চেষ্টা করবো সেই বিষয়গুলো তুলে ধরার জন্য। পাশাপাশি আমরা জানার চেষ্টা করছিলাম আমাদের যে গণমাধ্যমটা আসলে যেভাবে কাজ করছে, পাশাপাশি সংস্কৃতিটাও, পাশাপাশি করোনা পরিস্থিতিতে এটা সকল রাষ্ট্রই একটু ধাক্কা খেয়েছে। সেক্ষেত্রে ভারতবর্ষটাও অনেকটাই ধাক্কা খেয়েছে, কারণ আমরা প্রতিনিয়ত শুনছি যে ভারতবর্ষে করোনা পরিস্থিতিতে মৃত্যুর হার বাড়ছে, সংক্রমণের হার বাড়ছে। বিশ্বে আসলে বিশ্বময় এই পরিস্থিতিতে আমরা আসলে দৈনিক পত্রিকার পক্ষ থেকে জানাবো, যারা আসলে শারদীয় দুর্গা উৎসব পালন করছেন, আমরা আমাদের শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা রইল সকল ভারতবর্ষ যারা আছেন তাদের। তবে আমরা আমাদের দৈনিক পত্রিকার পক্ষ থেকে বলবো যে আপনারা সামাজিক দূরত্ব মেনে চলুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সচেতন হন, আসলে মাস্ক ব্যবহার করুন, পাশাপাশি নিজের সুরক্ষাটা নিজেই রাখার চেষ্টা করুন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা যেহেতু আমাদের সময় কমে আসছে, আমরা আসলে আর একটু চেষ্টা করছি আমাদের অতিথিকে কানেক্ট করার জন্য। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাবো যে আপনাদের মূল্যবান সময় গুলোর মধ্য থেকে কিছু সময় দৈনিক পত্রিকাকে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাবো। তো আমরা একটু চেষ্টা করছি আমাদের যিনি অতিথি রয়েছেন, ভারত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আহ আমাদের মৈনিক গুহা দাদা, আমরা তার কথা শুনছিলাম যে উনি আবার আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। তো আমি আর একটু ছোট করে জানতে চাই যে আসলে ভারতের অনেক নেটওয়ার্কের প্রদেশ প্রবলেম। রয়েছে আসলে। হ্যাঁ, আমি আমি নেটওয়ার্কের আমি বুঝতে প্রবলেম পারছি কেটে নেটওয়ার্কের প্রবলেম যাচ্ছে মাঝে করছে, আমাদের মধ্যে। কথা বলা একটু সমস্যা হচ্ছে। কোনো সমস্যা নেই। তো সকল সমস্যায় একটা একটা সময় হয়তো সমাধান হয়ে যাবে। তো আমি যেটা জানতে চাচ্ছিলাম যে ভারতের অনেক প্রদেশ রয়েছে যেটা ভারতের মূল ভারত থেকে একটু বিচ্ছিন্ন আছে, তারা সুযোগ সুবিধা কম পাচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে করোনা পরিস্থিতিতে আসলে সেই মানুষ মানুষগুলো কেমন আছে, আপনার দৃষ্টিতে আসলে এখন কেমন আছে তারা? করোনা পরিস্থিতি কেউই ভালো নেই। বর্তমান যে অবস্থা চলছে তাতে কেউই ভালো নেই। সেখানে আলাদা করে ভারতবর্ষের কোনো প্রদেশ বা যারা মানে মূল ভূখণ্ডের থেকে বাইরে রয়েছে তারা, মানে আচ্ছা কেউ মানে মূল ভূখণ্ড বাইরে বা অন্যান্য যে প্রদেশ রয়েছে, সে যেই থাকুক না কেন, ভারতবর্ষে কেউই মোটামুটি ভালো নেই। আচ্ছা, এই ক্ষেত্রে কি আমরা অনেক সময় শুনি যে বিভিন্ন সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা বা বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে বা দেওয়া হয়। আসলে এই ক্ষেত্রে আসলে এই অবহেলিত বা পিছিয়ে পড়া মানুষগুলো আসলে সরকারের পক্ষ থেকে সুযোগ সুবিধা কতটুকু পাচ্ছে, বা আদৌ কি তারা সুযোগ সুবিধা পাচ্ছে কিনা? সুযোগ সুবিধা বলতে পাচ্ছে, কিছু পাচ্ছে, সবটা পাচ্ছে না, কিছু পাচ্ছে। আচ্ছা, তার মানে যেটা সরকার পাচ্ছে আসলে প্রকল্পিত সেটা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম।
প্রয়োজনীয়তা নয় ওটা। তো আমাদের দৈনিক পত্রিকা আমরা বাংলাদেশী যারা আছে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আমরা আসলে সরকারের প্রতি একটু বিনীতভাবেই অনুরোধ জানাবো আপনার মাধ্যমে যে আসলে আম, যেহেতু আসলে এই পরিস্থিতিতে সকল অর্থনীতির দিকে একটু পিছিয়ে আছি আমরা। ভারত বা বাংলাদেশ যায় যে কোনো দেশের কথাই আমি যদি বলি সকল দেশে আসলে পিছিয়ে আছে। তো সেই ক্ষেত্রে আমি ভারত সরকারকে একটু অনুরোধ জানাবো যে আপনার পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করুন সেই পিছিয়ে থাকা মানুষগুলোর জন্য। সেই সাথে আমি সেই সকল মানুষগুলোর উদ্দেশ্যে একটু বলতে যাচ্ছি যে সরকারের একার পক্ষে আসলে কোনো কিছুই সম্ভব নয়। সেটা বাংলাদেশ ভারত যাই যে দেশই হোক। সম্ভব না। সমাজে সরকারের একার পক্ষে কোনো কিছু সম্ভব নয়। আমি অনুরোধ জানাবো সেই সকল উচ্চবিত্ত মানুষদের জন্য, মানুষদের যারা আপনারা, আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, যে আপনার পাশে পড়ে থাকা একটা মানুষ না খেয়ে আছে, আপনি কিন্তু সারা বেলা খাচ্ছেন, আপনার সেই অর্ধবেলায় কিছু পরিমাণ খাবার আপনি সেই সকল মানুষদের দিন, যেন আমার পাশে পড়ে থাকা মানুষটা যেন না খেয়ে না দিন দুপুর করে না মারা যায়। আমার পক্ষ থেকে সরকারের প্রতি এবং সেই উচ্চ বিত্ত মানুষদের প্রতি আমাদের দৈনিক পত্রিকার পক্ষ থেকে এই অনুরোধটা আপনাদের আপনাদের থাকবে। তো দাদা আমরা যে বিষয়গুলো বলছিলাম আমরা এই বিষয়গুলোতে একটু ব্যতিক্রমী বিষয়গুলোতে একটু যেতে যাচ্ছি, যেহেতু আমাদের আহ সময় খুব সংক্ষিপ্ত হয়ে আসছে। তাছাড়া আমরা আপনার জীবনটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি, যে আপনি আসলে ব্যক্তিগতভাবে এখন কি করছেন, পাশাপাশি আসলে ভবিষ্যৎটা নিয়ে কিভাবে দেখছেন আসলে এই করোনা পরিস্থিতিতে? করোনা পরিস্থিতিতে ভবিষ্যৎ দেখার মতন কিছু নেই, এখন যেটা হচ্ছে সবটাই বর্তমান। এখন বর্তমান যেদিকে নিয়ে যায় তার ভবিষ্যতে চিন্তা পড়ে। হ্যাঁ, সেটা অবশ্যই। আসলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আসলে ভবিষ্যৎটা দেখা আসলে এক এক প্রকার বোকামি বলার। কারণ আসলে আমাদের এই পরিস্থিতি এমন হচ্ছে যে অনেক সময় আমরা না খেয়ে থাকছি। বাংলাদেশে আমাদের একই অবস্থা, প্লাস ইন্ডিয়াতেও আপনার মাধ্যমে আমরা যা জানতে পেলাম একই বিষয়। তো আসলে সেক্ষেত্রে যেহেতু আমরা আসলে দৈনিক পত্রিকা, যে আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন। মানে না খেতে পেয়ে রয়েছে তারাই, মানে বেশিরভাগটাই রয়েছে যাদের মানে দিন আনা দিন খাওয়া যে সমস্ত পরিবারগুলো রয়েছে তারাই। কিন্তু যারা উচ্চবিত্ত রয়েছে বা চাকরিজীবী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা না হলেও বেশিরভাগ মানুষটাই বর্তমানে মানে অসহায় অবস্থায় রয়েছে। অসংখ্য ধন্যবাদ। তো আমি আসলে এটার সাথে পাশাপাশি যে বিষয়টা যোগ করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যেমন দৈনিক পত্রিকা, যেমন আমরা গণমাধ্যমটাকে একটু ব্যবহার করছি মানুষকে সহযোগিতার ক্ষেত্র হিসেবে। যেমন যার উদাহরণ আমরা এই দৈনিক পত্রিকা প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা সবার কাছে দেওয়ার চেষ্টা করেছি। কারণ আমার যেমন সরকারের পক্ষে একা কিছু করা সম্ভব নয়, সেক্ষেত্রে একটা অনলাইন মিডিয়ার ক্ষেত্রে একার পক্ষে বা অনলাইন মিডিয়ার একার পক্ষে হয়তো বা কোনো কিছু সম্ভব নেই। সেক্ষেত্রে আমরা আমাদের এই সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে যে প্রতিনিধিরা রয়েছে তাদের সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি যে করোনা পরিস্থিতিতে মানুষের জন্য কিছু করার জন্য। যেমন আমরা গণমাধ্যমে যারা কাজ করছে আমাদের বেশিরভাগ গণমাধ্যম আমরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করি ছোটখাটো একটা কেক কাটার মাধ্যমে, কিন্তু আমরা ব্যতিক্রমটা এই জায়গাতে করার চেষ্টা করেছি। তো সেই ক্ষেত্রে আসলে আপনি মনে করেন কি যে দৈনিক পত্রিকার মতো করে যারা আসলে ভাববে বা যারা ভাবার চেষ্টা করবে ভবিষ্যতে, দৈনিক পত্রিকার যেমন একটা শিখার জায়গা আমরা করে করে দিয়েছি যে আপনারা একা হয়তো বা পারবেন না বা আমরা একা হয়তো বা পারবো না, আমরা সবাই মিলে দেখি কি করা যায়। সেই ধারাবাহিকতা আমরা চেষ্টা করেছি সমাজে অবহেলিত মানুষগুলোকে কিছু সহযোগিতা করার জন্য, যার জি যারা আছে তার সামর্থ্য অনুযায়ী। যেমন আমার সামর্থ্য আছে আমি 5টা ছেলে মেয়েকে একবেলা খাওয়াবো, এটা আমার সামর্থ্য আছে। সেই ক্ষেত্রে ভারতীয় গণমাধ্যম কি আপনি, আপনার কি পরামর্শ বা আপনার কি অভিমত থাকতে পারে এরকম যে ভারতীয় গণমাধ্যম যদি দৈনিক পত্রিকাকে অনুসরণ করে বা দৈনিক পত্রিকার মতো যদি কাজ করে, তাহলে সমাজের এই পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য হলেও তারা কিছু ভাববে যদি দৈনিক পত্রিকাকে তারা অনুসরণ করে? অবশ্যই দৈনিক পত্রিকার যে চিন্তা ভাবনাটা সেটা সত্যি শিক্ষণীয়। এরকম ভাবে যদি মানুষ ভাবতে থাকে যে আমি যেমন বাঁচছি আরো দুজনকে নিয়ে বাঁচবো, এই যে ভাবনাটা, এই ভাবনাটা যদি মানুষের মধ্যে যদি আসে, তাহলে দেখবেন ভারতের কোনো মানে ভারত কেন সারা পৃথিবীতেই আমি বলবো যে কোনো মানুষের তাহলে আর কোনো কষ্ট থাকবে না। যে আমরা আসলে দৈনিক আমরা পত্রিকা যেভাবে দৈনিক পত্রিকা যেভাবে এগোচ্ছে, মানে যে মানে চিন্তাধারা নিয়ে এগোচ্ছে, এটা সত্যি দৃষ্টান্তমূলক একটা সিদ্ধান্ত এবং শিক্ষণীয় বিষয় এটা।
অসংখ্য ধন্যবাদ। আমরাও আসলে দৈনিক পত্রিকার মাধ্যমে সেই সকল গণমাধ্যমকে অনুরোধই জানাবো এক প্রকার এইভাবে যে আসলে করোনা পরিস্থিতিতে যেমন কিছু মানুষ আসলে আহ, আপনি যেভাবে বলছেন যে অনেক প্রদেশে বা অনেক ভারতবর্ষ অনেক জায়গাতে আসলে পিছিয়ে পড়েছে। তো আমরা চেষ্টা করছি যে আমাদের মাধ্যমে সেই সকল মানুষকে একটু বোঝানোর জন্য যে আসলে আপনিও আপনারও কিছু করার ক্ষমতা আছে, হয়তো বা আপনি একা, কিন্তু আপনার সেই একাত্মতা থেকে আপনি যতটুকু সম্ভব আপনি চেষ্টা করুন। যেভাবে আমরা আসলে দৈনিক পত্রিকার মাধ্যমে আমরা চেষ্টা করছি আমাদের সকল প্রতিনিধির মাধ্যমে। তো আরেকটা বিষয় একটু জানবো, আমরা যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, তো আপনার ব্যক্তিগত অভিমত থেকে কি বলবেন যে আসলে যেহেতু বাংলাদেশি গণমাধ্যমের সাথে আপনি যুক্ত হয়েছেন, পাশাপাশি আপনার আহ অন্যদের উদ্দেশ্যে আপনার কি বলা থাকবে? দেখুন, বাংলাদেশি গণমাধ্যম যেটা আপনি বলছেন, যে আমি সেই বিষয়টাকে বিশ্বাস করি না, তার কারণ আমি বাঙালি। প্রথম কথা, আমি বাঙালি, এপার বাংলা ওপার বাংলা সবটাই আমার বাংলা। অতএব সেখানে দাঁড়িয়ে মানে বাংলাদেশি গণমাধ্যম হোক বা যেটাই হোক, বাঙালির গণমাধ্যম বলে আমি মনে করি দৈনিক পত্রিকা। আর সেখানে দৈনিক পত্রিকার যে বিষয়গুলো, সেগুলো অবশ্যই অন্যান্য যারা গণমাধ্যম রয়েছে তাদের একটু ফলো করা উচিত। তার কারণ দৈনিক পত্রিকার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাটা একটু উন্নত উন্নত ধরনের চিন্তা ভাবনা। সেটাকে অন্যান্য গণমাধ্যম যদি মানে একটু ফলো করে, তাহলে আশা করি অনেকটাই অনেকটাই মানে এগিয়ে উঠবে গণমাধ্যমের যে কাজটা, সেটা অনেকটাই সহজ হবে। তো অসংখ্য ধন্যবাদ। আজকে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো শেষাংশে আমরা যেহেতু আমরা হয়তো বা 2-3 মিনিট আমরা যুক্ত থাকতে পারবো, আমাদের যেহেতু অনুষ্ঠান একদম শেষের দিকে আমরা চলে এসেছি, সেক্ষেত্রে আমি একটু আপনার ব্যক্তিগত আরেকটা অভিমত জানতে চাইবো যে আমরা যেহেতু বাংলাদেশ থেকে ছোট পরিসরে শুরু করেছি, যেমন যেমন হচ্ছে আমাদের একটা বছর আমরা পার করেছি, আমরা খুব ধরতে গেলে আমরা একটা শিশু বা নবজাতক শিশু আপনি বলতে পারেন। যে আসলে নবজাতক শিশু হিসেবে আমরা যে আগাচ্ছি, সেক্ষেত্রে আপনার পক্ষ থেকে আপনি একজন বাঙালি হিসেবে, প্রথমে আমি বলবো একজন বাঙালি হিসেবে কি সাজেস্ট থাকবে দৈনিক পত্রিকার প্রতি? পাশাপাশি আমি আপনাকে দৈনিক পত্রিকা যেমন একজন সহকর্মী আপনি আমাদের, পাশাপাশি আমরা দৈনিক পত্রিকা থেকে আসলে যে কথাটা আমরা প্রতিটা প্রতিনিধিকে বলি যে দৈনিক পত্রিকার যে ম্যানেজমেন্ট রয়েছে বা দৈনিক পত্রিকার যে সম্পাদক রয়েছে, উনি আসলে এভাবে বলে যে দৈনিক পত্রিকা আমার নিজের একা না, দৈনিক পত্রিকা আপনাদের সকলে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি যদি এভাবে বলি যে দৈনিক পত্রিকাটা আপনার, হ্যাঁ, তো আপনার জায়গা থেকে আপনি এই দৈনিক পত্রিকাটাকে নিয়ে আসলে ভবিষ্যৎটাকে নিয়ে আপনি কিভাবে ভাববেন, একটা বিষয় একটা পয়েন্ট। পাশাপাশি আপনি বাঙালি হিসেবে প্রথমে আমি বলবো, তারপর বলবো ভারতবর্ষে একজন বাঙালি হিসেবে আপনি আসলে এই নবজাতক শিশুটাকে আপনি আসলে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য আপনার কি পরামর্শ থাকবে? দেখুন, এখানে পরামর্শের কিছু নেই। হয়তো দৈনিক পত্রিকা নবজাতক বলছেন, কিন্তু নবজাতক হলেও ওই মানে যেটা বলা হয় জন্মগত প্রতিভা, দৈনিক পত্রিকার জন্মগত প্রতিভাই রয়েছে, নবজাতকও নেই। অতএব তো এখানে নতুন ভাবে কোনো কিছুর আহ, যুক্ত করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ দৈনিক পত্রিকা নিজেই অনেক 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 কিছু করতে পারে। সেখানে নতুন করে আর মানে যুক্ত করার মতন না, কিছু নেই। আমি 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 আপনার পক্ষ থেকে একটু ছোট করে জানতে চাচ্ছি যে আপনার আসলে ব্যক্তিগত কোনো পরামর্শ থাকতে পারে কিনা যে আসলে দৈনিক পত্রিকা যেটা চলছে ওকে ফাইন, পাশাপাশি যদি এই বিষয়টা যুক্ত হতো বা এই বিষয়টা যদি যুক্ত করা যেত হয়তো বা ইন ফিউচারে এটা নিয়ে বা মানুষের কাছে হয়তো বা মানুষকে হয়তো বা আরেকটু বড় পরিসরে সহযোগিতা করতে পারতো, এরকম কোনো পরামর্শ আপনার পক্ষ থেকে থাকবে কিনা দৈনিক পত্রিকার প্রতি? না, বিশেষ করে এই মুহূর্তে সেরকম কোনো ভাবনা আমার মধ্যে এখন বর্তমানে নেই। আচ্ছা, যেটা আছে অসংখ্য সেটাই ঠিক ধন্যবাদ। আছে। যদি কখনো মনে হয় যে আবার না এটা প্রয়োজন, এটা প্রয়োজন আছে, তখন নিশ্চয়ই আমি আবার কথা বলবো যে এটা প্রয়োজন আছে। কিন্তু বর্তমান যেভাবে চলছে, সেটা অসংখ্য তাতে ধন্যবাদ। নতুন করে কিছু যোগ করার মতো এই মুহূর্তে নেই। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদের মতো যারা আছেন আপনাদেরকেই আসলে দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা আপনাদের পাশে চায়। তো এইভাবে হয়তো বা আমরা এগিয়ে যাব আপনাদেরকে একসাথে করে। পাশাপাশি হচ্ছে আমরা চেষ্টা করছি ভারতে অন্যান্য প্রদেশেও আমাদের সংবাদকর্মী গুলো, যারা আমাদের নতুন সংবাদকর্মী তৈরি হচ্ছে, আমরা চাইবো তারাও যেন এইভাবে একইভাবে চিন্তা করে যে না, আমরা আসলে হোক না বাংলাদেশি গণমাধ্যম, হোক না ভারতীয় গণমাধ্যম, যে কোনো গণমাধ্যমে একটা হলেই হলো, তবে আমরা যেন গণমাধ্যমের শক্তিটাকে ব্যবহার করে যেন আসলে সহযোগিতা করতে পারি সেই সকল মানুষগুলোকে, বা সহযোগিতা করতে পারি আসলে সমাজে পিছিয়ে পড়া মানুষকে, বা
গণমাধ্যমকে শক্তিকে আমরা আসলে সঠিকভাবে যেন ব্যবহার করতে পারি। তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কোথাকার কোথাকার গণমাধ্যম দেখার দরকার নেই, মেন উদ্দেশ্য হচ্ছে আমার কাজ, আমার আমার যে কাজ সেটা যেখানকার মাধ্যমে হোক কোনো সমস্যা নেই, কিন্তু মেন দরকার কাজটা করো, সঠিকভাবে কাজ করো। গণমাধ্যমে যে শক্তি, সেই শক্তিটাকে সঠিকভাবে ব্যবহার করো, অন্যভাবে নয়। সেটাই আর কি মূল বিষয়, কাজই হচ্ছে মূল বিষয়। অসংখ্য ধন্যবাদ দাদা। তো এবার তুমি কোন আমাদের হাতে কোন আজকে দেশের আসলে আহ, খুব সময় কম, আমরা আসলে আমাদের শেষ করতে হচ্ছে। তো আপনি এত দূর থেকে ইন্ডিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই কারণে আসলে আমাদের দৈনিক পত্রিকা পরিবার থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আপনাকে ইনভাইট করছি বাংলাদেশে আমাদের বাংলাদেশ থেকে ঘুরে যাওয়ার জন্য। যেমন আপনি বাঙালি, পাশাপাশি খুব সুন্দর একটা দিন কাটাবো আমরা একসাথে, আশা করছি ভবিষ্যতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমাদের এই প্রোগ্রামটি আমরা শেষ করছি। পাশাপাশি আপনি যে প্রোগ্রামটি আয়োজন করছেন, আপনার প্রোগ্রামটি খুব সুন্দর হোক, এবং আপনার প্রোগ্রামের মাধ্যমে যেন আপনার সেই সেখানে যারা থাকবে তারা যেন আসলে শিখতে পারে যে না, গণমাধ্যমের শক্তি দিয়ে আসলে অনেক কিছু করা সম্ভব হতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা শুনছিলেন আসলে ভারত সম্পর্কে, গণমাধ্যম সম্পর্কে, দৈনিক পত্রিকা সম্পর্কে আপনারা শুনছিলেন। তো আমরা চেষ্টা করছি এই ধরনের কিছু করে নিয়ে আসার জন্য। তো যাই হোক, আমরা যেহেতু আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই প্রোগ্রামটিতে আপনারা যারা আমাদের সাথে ছিলেন। তো আমরা যেহেতু আজকে আমাদের দৈনিক পত্রিকা প্রতিষ্ঠা বার্ষিকীর ৩য় দিন, আমরা হয়তো বা আগামীকালকে আমাদের যে প্রোগ্রামটি রয়েছে, যারা ইভেন্ট আমাদের দৈনিক পত্রিকা যে শতাধিক প্রতিষ্ঠা বার্ষিকী যারা আমাদের পালন করেছে তাদের নিয়ে আসলে আমরা তাদের মত বিনিময়টা জানবো। তারা আসলে দৈনিক পত্রিকায় কাজ করে কেমন অনুভব করছে, বা এই ব্যতিক্রমী আয়োজনগুলো তারা করে কেমন অনুভব করছে। আগামীকাল ঠিক বাংলাদেশ সময় ঠিক 6টা 30-এ আপনাদেরকে আবার আমরা যুক্ত করব, যারা আপনাদের অনুভূতিগুলো জানার চেষ্টা করবো। আসলে দৈনিক পত্রিকাতে আপনারা আসলে কিভাবে চিন্তা করছেন, বা আপনার দৈনিক পত্রিকাকে নিয়ে আপনি কিভাবে চিন্তা করছেন। তো আচ্ছা, আজ আর কথা বাড়াবো না। আমি শেখ আনাস ইসলাম আপন আজকের মতো বিদায় নিতে চাচ্ছি, এবং আমার সাথে যারা যুক্ত ছিলেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দৈনিক পত্রিকার সাথে থাকুন, দৈনিক পত্রিকার পাশে থাকুন। দৈনিক পত্রিকা আপনার পত্রিকা, এই আপনার পত্রিকাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সহযোগিতা করুন, যে আমরা আসলে কিভাবে এগিয়ে গেলে সামনের দিকে আসলে আরো অনেক মানুষকে সহযোগিতা করতে পারবো, গণমাধ্যমের যে মূল ধারা, গণমাধ্যমের যে শক্তিটা সেটা আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। আপনাদেরকে সেই আহ শুভ কামনা চাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমাদের এই প্রোগ্রামটি আমরা সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।